সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় তর্কে বিতর্কে রাজনীতি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শেখ রবিউল আলম এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম যদিও রেখেছি তর্কে বিতর্কে রাজনীতি, কিন্তু আগামীকাল মানে রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট। পাশাপাশি আরেকটি বড় সুখবর বাংলাদেশের মানুষের জন্য যে করোনার ভ্যাকসিনের প্রথম টিকাদান কর্মসূচিরও উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এ দিয়ে দুটি বিষয়ই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ রাজনীতিতে এই দুটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। প্রথমটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেশ সহিংসতা আমরা দেখেছি এবং দুই পক্ষ বেশ মারমুখী এবং বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছি। কিন্তু সেই সিটি কর্পোরেশন নির্বাচন তো একটি স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে যে উত্তেজনা বা যে উত্তপ্ত কথাবার্তা, সেটি কি আসলে জাতীয় রাজনীতিকে ঘিরেই কি কোনো পরিবর্তন বা ইতিবাচক কোনো লক্ষণ কিনা? জি, ধন্যবাদ। সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের সবচেয়ে বড় সেগমেন্টের নির্বাচন, কিন্তু এখান থেকেই অনেক উৎসাহব্যঞ্জক ঘটনা ঘটে, এখান থেকে অনেক নিরুৎসাহতার ঘটনা ঘটে। অর্থাৎ এখানে যদি সরকারি দল পরাজিত হয় বা ভোটটা সুষ্ঠু হয়, তাহলে দেশের রাজনীতির একটা নতুন দিক নির্দেশনা শুরু হবে। আবার এখানে যদি দেখা যায় যে না, একদম নির্লজ্জভাবে সরকারি দল জয়ী হয়, নির্লজ্জভাবে ভোটটা একপেশে হয়, তাহলে সবাই ধরে নেবে দেশে গণতন্ত্রের দরজা আস্তে আস্তে আরও সংকুচিত হচ্ছে। তবে আমি উত্তরবঙ্গের অতিরিক্ত মহাসচিব হিসাবে আমি মাঠে ছিলাম বিগত প্রথম এবং দ্বিতীয় দফার পৌরসভা ভোটে, এবং আমি দেখেছি অসংখ্য জায়গাতে, আমি যে কটা জায়গায় দেখেছি, সুষ্ঠু ভোটের একটি চেষ্টা প্রশাসন করছে। সেখানে সরকারি দলের অবশ্যই শক্তি প্রদর্শন থাকে, সরকারি দলের অতি আত্মবিশ্বাস থাকে, বাগাড়ম্বর থাকে, এক ভোট পেলেও আমরা মেয়র হব, নৌকা মার্কা পেলেই আমরা জয়ী হব, এই কথাগুলো মাঠে থাকে, এগুলো রাজনৈতিক কথাবার্তা। কিন্তু যেখানে যেখানে এই রাজনৈতিক কথাবার্তাগুলো কমব্যাট করতে পেরেছে, সেখানে সেখানে অনেক জায়গা দিয়ে কিন্তু সাফল্য এসেছে। গাইবান্ধায় 3টা নির্বাচন হয়েছে, 3টাতেই কিন্তু নৌকা হেরেছে। দিনাজপুরে 2টো বা 3টাতে নৌকা হেরেছে, এবং আরও অনেক জায়গায় হেরেছে। অর্থাৎ আমি যে কথাটা বলে আসছিলাম যে নৌকা জেতার প্রচুর নিদর্শন আছে, এখন হারার নিদর্শন প্রয়োজন, সেটার কিছুটা আমরা নিদর্শন দেখতে পাচ্ছি। আপনি যদি 5 বছর আগের সিচুয়েশন চিন্তা করেন, 2015 বা 16 সালে, তখন 95% এমপি আওয়ামী লীগ ছিল এবং 95% স্থানীয় সরকারের প্রতিনিধি ছিল আওয়ামী লীগ। সেটা এখন কমে আসছে, আরও কমা উচিত। আওয়ামী লীগকে বুঝতে হবে যে এদেশে অবশ্যই এ থাকলে বি থাকবে, সরকার থাকলে সরকার বিরোধী থাকবে। যারা সরকার বিরোধী তারা যে দেশের শত্রু, জাতির শত্রু, নট নেসেসারিলি। তাদের মধ্যেও মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, তাদের মধ্যেও স্থানীয়ভাবে সম্মানিত লোক আছে, তাদের মধ্যেও স্থানীয় সরকার হিসেবে ভালো কাজ করতে পারবে এমন লোক আছে। তাদেরকে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে কয়েকটা কারণে। প্রথম হচ্ছে এটা ভারসাম্যের জন্য, দ্বিতীয় হচ্ছে নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজ, অসৎ, অযোগ্য, শেষ করে দিচ্ছি আমি, অযোগ্য লোককে পরিবর্তন করা যায়, এই নিদর্শনটাও তো আমাদের লাগবে। সেই নিদর্শন কিছুটা স্থাপন হচ্ছে, আরও বেশি করতে হবে। ঢাকা সিটি নির্বাচন এত ভালো নির্বাচন হয়েছে, ভোট কাস্ট হয়েছে মাত্র 20%, লেস দেন 20%। দুইজন দিকপাল নেতা আমাদের, তাপস ভাই তো আমাদের খুব ঘনিষ্ঠ, অনেক বড় মাপের নেতা, কিন্তু তার ভোটে তো মাত্র 20% ভোট কাস্ট হলো। এখন চিটাগাংয়ে কত পার্সেন্ট হয়, এটার উপরই নির্ভর করবে দেশের মানুষ কতটা ভোটমুখী, কতটা গণতন্ত্রমুখী, কতটা রাজনীতিমুখী। আর দেশের মানুষ যদি রাজনীতি বিমুখ হয়, অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ হবে। অতীতেও তাই হয়েছে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে কি সেই পরিবর্তন হবে যেটি হচ্ছে? আপনি বললেন যে অনেক জায়গায় নৌকা হেরেছে এবং সেখানে ভোটার উপস্থিতি বেড়েছে, বা যে একটি হারার নিদর্শন সেটি একটি। জি, আমি আমার সুন্দরগঞ্জে লাঙ্গলমার্কা জয়লাভ করেছে এবং অ্যাবসলিউটলি ফ্রি ফেয়ার ভোট হয়েছে। সেখানে 84% ভোট কাস্ট হয়েছে। পৌর নির্বাচনের একটা সুবিধা হচ্ছে এখানে প্রচুর কাউন্সিলর আছে এবং কাউন্সিলররা কিন্তু প্রচুর ভোটার নিয়ে আসে। তো এই ভোটটাকে সুষ্ঠু করা অনেক সহজ, তুলনামূলক পার্লামেন্ট উপনির্বাচন বা পার্লামেন্ট ইলেকশন থেকে। নির্বাচন কমিশন বা প্রশাসনের এটা একটা বিশাল সুযোগ নিজেদের কিছুটা নিরপেক্ষতা দেখানোর জন্য, কিছুটা নিরপেক্ষতা তৈরি করার জন্য। এর মাধ্যমে দেশের ম্যাসিভ পরিবর্তন হবে তা না, কিন্তু দেশের একটা বড় অংশের মানুষ মনে করবে যে ভোটের মাধ্যমে পরিবর্তন সম্ভব। দেশের বড় একটা মাপের মানুষ যখন মনে করবে ভোটের মাধ্যমে পরিবর্তন সম্ভব না, তখন তারা কিন্তু জঙ্গিবাদের দিকে যেতে পারে।
তারা জঙ্গিবাদকে উৎসাহিত করতে পারে, অপ্রত্যাশিত ঘটনার প্রত্যাশা করতে থাকবে, এবং সেটাই মানে বাংলাদেশের জন্য একটা বিপর্যয়ের একটা ধাপ হবে। আমরা দেখেছি অতীতে যতবার নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে ততবারই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে। তো আমাদের এখন নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা, যেটা পুরোপুরি ফিরে আসবে না, কারণ অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছুটা ফিরিয়ে আনতে পারলেও এটা দেশের জন্য এখন খুব মঙ্গলকর হবে, গণতন্ত্রের জন্য মঙ্গলকর হবে, নির্বাচন কমিশনের জন্য মঙ্গলকর হবে। এটা দিয়ে আমি মনে করি না যে সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু রাজনৈতিক কাঠামোটা টিকে থাকবে। আমি জাস্ট সিম্পলি বলি, যদি ভোটার না থাকে তাহলে প্রার্থী থেকে কি হবে, যদি প্রার্থী না থাকে রাজনৈতিক দল থেকে কি হবে, আর রাজনৈতিক দল যদি না থাকে তো সরকার বিরোধী দল থেকে কি হবে। তো সবই কিন্তু এক সূত্রে গাথা, আলটিমেটলি ভোটার। তো ভোটারদের আস্থা অর্জন করতে হবে, এইটা আমাদের সেই নির্বাচন ব্যবস্থাটা ওই দিকে যেন যায়, সেটা আমাদের দরকার। সেটার জন্য সকল দলকেই উদার হতে হবে, এবং সবচেয়ে বেশি মানে শক্ত হতে হবে সরকারি দলকে। সরকারি দলের কেন্দ্রীয় নেতারা যদি তাদের প্রার্থীকে স্ট্রিক্টলি বলে দেয় সুষ্ঠু ভোট হবে, আমরা কোনো প্রকার অন্যায় তোমাদের মাধ্যমে দেখতে চাই না, বা আমরা তোমাদেরকে কোনো অন্যায় সুবিধা দেব না, শুধুমাত্র তখনই কিন্তু ভোটটা সুষ্ঠু করা সম্ভব। সরকারি দল না চেলে এটা কখনো সম্ভব না। আবার বিএনপি জাতীয় পার্টি যদি মাঠ ছেড়ে দেয় তাহলে সরকারি দলের প্রার্থী সেখানে অবশ্যই সুযোগ নেবে, সেটার জন্য আবার আপনি সরকারি দলকে পুরোপুরি দোষারোপ করতে পারবেন না। বেশ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসবো আমি। শামীম হায়দার পাটোয়ারি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম তর্কে বিতর্কে রাজনীতি। আমরা দেখুন যে করোনার টিকা যখন আসলো, যেটি রিয়াজুল কবির কাউসার উল্লেখ করেছেন যে আরও বেশ কিছুদিন আগে থেকে, এটি নিয়েও রাজনীতিতে বেশ তর্ক বিতর্ক, তির্যক মন্তব্য, নানা কিছু দেখলাম। কিন্তু অবশেষে কাল সেই করোনার টিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। এই টিকা প্রক্রিয়া নিয়ে যে আগের আলোচনা ছিল, সেটি আসলে রাজনীতিতে কতটা গুরুত্ব ছিল, বা রাজনীতিতে বা এই আলোচনাটা কেন আসলো? না, টিকার সাথে ব্যাপার হচ্ছে এখানে দুটো জিনিস আছে। টিকাটা মাদান্না অথবা ফাইজার অথবা ইউকে, অক্সফোর্ড, এই তিনটাই মূল প্রডিউসার। সবচেয়ে চিপ টিকাটা দিচ্ছে অক্সফোর্ড, যদিও তাদের 1-2% এফিকেসি অন্যদের থেকে কম। সেইটা রিপ্রডিউস হচ্ছে ইন্ডিয়াতে সেরামের মাধ্যমে। সেরামের কাছ থেকে আমাদের আগেও টিকা আসছে, অন্যান্য যে টিকাগুলো আসে এগুলোর একটা বড় অংশ ইন্ডিয়া থেকেই আসে। এবং প্রাইস টু হাই এটা আমি বলবো না, হয়তো বা বিতর্কের খাতে বলা যেতে পারে ট্রান্সপোর্টেশন কস্ট কখনো একটু বেশি কখনো কম হয়েছে। তো সেদিক থেকে টিকার সোর্স নিয়ে আমি মনে করি না কোনো রং ডিসিশন সরকার নিয়েছে। সরকারের ব্যর্থতা কোথায়, এই বিশাল সিদ্ধান্তটা পলিটিক্যালি কাদের সাথে আলোচনা করে নিয়েছে। অবশ্যই এক্সপার্ট একটা অপিনিয়ন লাগবে। এরপরে কি এটা সংসদে আলোচনা হয়েছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আমার জানা মতে এই বিষয়ে কি আলোচনা হয়েছে? আমার মনে হয় না। এরপরে যে টিকার প্রায়োরিটি লিস্ট করা হয়েছে, যেখানে আপনার সমস্ত সেগমেন্ট দেয়া আছে, অর্থাৎ অ্যাডমিন ক্যাডারের লোকজন আছে, প্রশাসন ক্যাডারের লোকজন আছে, পুলিশ আছে, স্বাস্থ্যকর্মী আছে, এমপি আছে, স্থানীয় সরকারের মেয়ররা আছে, ভালো। এই লিস্টটা কিভাবে ফাইনাল হলো, কে ফাইনাল করলো? 350 জন এমপি কি এই বিষয়ে কিছু জানে, বা সংসদে কি এটা ট্যাবলড হয়েছে? তাহলে দেশের এই মেজর সিদ্ধান্তগুলো আপনি সংসদকে বাইপাস করে নেওয়া হচ্ছে, মেজর সিদ্ধান্তগুলো পলিটিশিয়ানদের বাইপাস করে নেওয়া হচ্ছে। তাহলে ডেমোক্রেটিক যে মূল ফাউন্ডেশনটা, ওই জায়গায় কিন্তু আঘাত চলে আসতেছে। করোনার লিস্ট ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে সমস্ত স্বাস্থ্যকর্মীরা পাবে, তারপরে মূলত এটা বয়স ভিত্তিক হচ্ছে, অর্থাৎ 70+ প্রথমে পাবে, তারপরে 60+ পাবে, তারপরে 50+ পাবে। এভাবে আপনি চিরুনির মতো করে পুরো দেশকে টিকার মধ্যে আনতে পারবেন। এখন যেভাবে লিস্ট করে করা হচ্ছে, তাতে বিটস অ্যান্ড পিস প্রত্যেকটা সেগমেন্ট থেকে নেওয়া হবে, আবার দেখা যাবে একটা পর্যায়ে প্রত্যেক সেগমেন্টের কিছু অংশ বাদ রয়ে যাবে। যখনই কিছু অংশ বাদ রয়ে যাবে, আমি 1 বছর 2 বছর পরে কথা বলছি, তখনই আপনি দেশে শতভাগ ভ্যাকসিনেশন বলতে পারবেন না। যখন আপনি শতভাগ ভ্যাকসিনেশন বলতে পারবেন না, তখন আমাদের যে শ্রমিকরা বিদেশে যাচ্ছিল, বা বিভিন্ন দেশে যে আমাদের ট্রেড ছিল, সেই ট্রেডগুলোতে এটা একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলবে। সো আমি ডিসিশনটা রাইট রং বলবো না, কিন্তু প্রসেসটা ডেমোক্রেটিক না, ট্রান্সপারেন্ট না, অ্যাকাউন্টেবল না। এবং যখন আপনি এই যে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সিদ্ধান্ত নেবেন, আপনার একটা পর্যায়ে সিদ্ধান্তগুলো ভুল হতে পারে। একটা পর্যায়ে ভুল হলে সেটার জন্য কি শুধু সরকার ক্ষতিগ্রস্ত হবে? সরকারি দলও হবে, বিরোধী দলও হবে, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই তো পার্লামেন্টের কাছে সবাই অ্যাকাউন্টেবল থাকবে, এই জন্যই তো পার্লামেন্টের ডেমোক্রেসি। এখন আমি যদি ভোটে আসি, বিএনপির ভোট নিয়ে অভিযোগ করার অনেক যৌক্তিক কারণ আছে। আমি নিজেও একসময় মানে সরকারের বিরুদ্ধে ভোট করে দেখেছি। এটা কমপ্লিটলি আনইভেন ফিল্ড, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। নির্বাচন কমিশন যতই বলুক ফেয়ার করবে, মাঠে গিয়ে ব্যাপারটা ভিন্ন থাকে। তারপরে তো চেষ্টা করতে হবে। নেলসন ম্যান্ডেলা যখন সিভিল ওয়ারের পর্যায়ে সাউথ আফ্রিকা ছিল, যেখানে ব্ল্যাকরা অলমোস্ট টোটাল টেক ওভার করে নিচ্ছিল, তখনও তিনি বলেছেন, উই ক্যান নট উইন এ ওয়ার, বাট উই ক্যান উইন এ ইলেকশন। সো মাই ম্যান, গো ব্যাক টু হোম অ্যান্ড প্রিপেয়ার ফর ইলেকশন। এখন সিটি কর্পোরেশন নির্বাচনে এক একটা বুথে 7 থেকে 10 জন মেয়র প্রার্থী আছে, তাদের প্রত্যেককে একজন করে এজেন্ট থাকবে।
7 থেকে 10 জন কমিশনার প্রার্থী আছে, তাদের একজন করে এজেন্ট থাকবে, অর্থাৎ একটা বুথে মিনিমাম 15 জন এজেন্ট থাকবে। আমি মানে জেনারেলি বলছি, এর বাইরে সাংবাদিকরা ঢুকতে পারে, সংরক্ষিত মহিলা আসন আছে। 15টা লোকের সামনে কারচুপি করা এত সহজ না, বা করলেও আপনাকে ন্যাকেটলি করতে হবে। স্থানীয় সরকারে বিএনপির ব্যর্থতা হচ্ছে যদি কারচুপির অভিযুক্তরা নিয়েও আসে, তুলে ধরতে পারছে না। এই জিনিসটাকে দৃষ্টি মানে সবার সামনে করছে এমনটা না। যেটা হয়, ভয়ভীতি প্রদর্শন দেখানো হলে অনেক ক্ষেত্রে এজেন্টরা ছেড়ে চলে যায়। আপনার এজেন্ট যদি আপনাকে ছেড়ে চলে যায়, এটা রাজনৈতিক দায়িত্ব আপনার আছে। ভয়ভীতি সবসময়ই ছিল, সব আমলেই ছিল, কিন্তু এজেন্ট থাকবে, সেই লোকগুলোকে তো বেছে তৈরি করতে হবে, ওটাই তো রাজনীতি। তো এখন আপনার এই যে 735টা সেন্টারে আপনি যদি 10 জন করে 7000 এজেন্ট তৈরি করতে না পারেন, তাহলে তো রাজনৈতিক দল হিসেবে আমি বলবো বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ব্যর্থ হবে। জাতীয় পার্টি এটা পারে না অনেক ক্ষেত্রে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু যেখানে যেখানে পারছে সেখানে সেখানে সাফল্য আসছে। আমরা যেদিন থেকে ভোটের রাজনীতি করছি, সেদিন থেকেই আমরা এজেন্ট নিয়ে চিন্তা করছি, কে হবে এজেন্ট, ফার্স্ট লাইন অফ এজেন্ট, সেকেন্ড লাইন অফ এজেন্ট, গোপন এজেন্ট, সিক্রেট এজেন্ট। আবার অনেক এজেন্টকে আমরা বাসার ভিতরে লুকায় রাখতাম, কেউ জানতো না, লাস্ট মোমেন্টে বের করতাম। তো সো মেনি কৌশল আছে। ভোট সেন্টারের বাইরে ফেসবুক লাইভ হবে, একজন রেকর্ড করতে থাকবে, যে কোনো অনিয়ম হলে সাথে সাথে সেটা রেকর্ডে চলে আসবে। যখন আপনি এই জিনিসগুলো করবেন, তখন প্রশাসন আর চাইলেও সরকারি দলকে সহযোগিতা করতে সাহস পাবে না। নির্বাচন কমিশনও তখন চাইলেও সরকারি দলকে সাহস পাবে না সুযোগ দিতে, এবং সরকারি দলও তখন সুযোগ নিতে সাহস পাবে না, কারণ একটা ভোটের জন্য টোটাল জাতীয় ইমেজ কেউ নষ্ট করতে চাবে না, যদি আপনি সেইভাবে বস্তুনিষ্ঠভাবে জিনিসটাকে তুলে ধরতে পারেন। কিন্তু জেনারেল অ্যালিগেশন, ভোট সুষ্ঠু হয়নি, ভয়ভীতি দেখানো হচ্ছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এজেন্টকে রাতের বেলা নিয়ে যাওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, এই জেনারেল অ্যালিগেশনের ভিত্তিতে আর রাজনীতি করা ঠিক হবে না। আমি মনে করি বিএনপিকে হার্ড লাইন ইলেকশন রাজনীতি করতে হবে, ভেরি হার্ড লাইন। এবং বিএনপির ইলেকশনেই সফলতা বেশি, বিএনপি আন্দোলনে কখনো সফল হয়নি, সবসময় ইলেকশনে সফল হয়েছে। 91-তে হয়েছে, 2001-এ হয়েছে, অপ্রত্যাশিতভাবে হয়েছে। সো সেই জন্য আমি বলবো যে অবশ্যই ইলেকশনটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। রাজনৈতিক দল মানেই, ডেফিনিশন যদি আপনি দেখেন, রাজনৈতিক দল মানেই হচ্ছে যারা ইলেকশনের মাধ্যমে নিজের রাজনৈতিক আদর্শটা দেশে প্রতিষ্ঠিত করতে যাবে। মাইনাস ইলেকশন কোনো রাজনীতি হতে পারে না। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই ভোট নিয়ে যে শঙ্কা বা যে আশা, আমরা আসলে কোনটার উপর আস্থা রাখতে পারি? যে জন আস্থার কথা বলা হয়েছে, সেই অবস্থা কি তৈরি হয়েছে? যেটা মনে করি, জনগণকে উদ্বেলিত করা, উৎসাহিত করা, ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করা, এটা রাজনৈতিক দায়িত্ব সব দলের আছে। তারপরে রবিউল ভাই যে কথাগুলো বললেন, এগুলো অসত্য আমি এগুলো বলবো না, এগুলো অনেকগুলোই মাঠে ঘটেছে, সব আমলে ঘটেছে, হয়তো এখন একটু বেশি ঘটছে। এগুলো ঘটছে বলে কি বিএনপি ভোট করা ছেড়ে দিবে? এগুলো ঘটছে বলে কি দেশে ভোটের রাজনীতি নষ্ট হয়ে যাবে? আলটিমেটলি ভোট ছাড়া আর কোনো সমাধান আছে বলে মনে করি না। আওয়ামী লীগের কি ক্ষতি হচ্ছে? আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে দেশে কিছু রাজনীতিবিদ হারিয়ে যেতে পারে যদি ভোটটা সুষ্ঠু না হয় সামনের দিনগুলোতে। যেমন আমাদের মান্না ভাই একজন ভালো রাজনীতিবিদ, যে কোনো কারণেই হোক, উনি এখন সংসদীয় রাজনীতির বাইরে, সংসদের বাইরে। হাবিবুর রহমান হাবিব ভাই, উনি একসময় আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি করেন, উনিও বেশ কয়েকবার ভোট করলেন, প্রতিবারই একই রকম বিব্রতকর ঘটনা তার জন্য। আমাদের রবিউল ভাই, উনিও ছাত্র রাজনীতির একটা লোক। আচ্ছা, এই লোকগুলো রাজনীতি ছেড়ে দিলে এদের এদের পরিবর্তে আওয়ামী বিরোধী রাজনীতি কে করতে পারে? যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় ইসলামিক উগ্রবাদী কিছু লোকজন চলে আসতে পারে, চরম আরও বেশি ক্ষতিকারক আওয়ামী লীগ এলিমেন্টের লোক চলে আসবে। রাজনীতিবিদদের একটা রাজনৈতিক সচেতনতা থাকে, যখন অন্ধত্বের লোকগুলো চলে আসবে বিরোধিতার জন্য, তখন সেটা একটা চরম কাউন্টার স্বৈরতান্ত্রিক সৃষ্টি হয়ে যাবে। তখন আওয়ামী লীগের জন্য আরও বড় বিপর্যয় হতে পারে। আপনি রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে রেখে দেন, ভোট অনেকাংশেই সরকার নিয়ন্ত্রণ করবে। এটা তো সেই জিয়াউর রহমানের আমল থেকেই আমরা দেখেছি, হ্যাঁ না ভোটে 109% ভোট হয়েছে, এবং সেখানেও আন্ডার টেবল ডিসকাশনে আওয়ামী লীগ 38টা না 36টা আসন নিয়ে সংসদে গেছে। ঠিক আছে, এগুলো তো সব ওপেন নেকেড সিক্রেট, এগুলো হয়েছে। কিন্তু তারপরও রাজনীতিবিদ ছিল, রাজনীতি ছিল, সরকার ছিল, বিরোধী দল ছিল, দেশ ছিল, সংবিধান আছে, সংসদ আছে, এগুলো রাখতে হবে। আপনি যখন এগুলোতে অতিরিক্ত নাড়াচাড়া করবেন, অতিরিক্ত ডিস্টার্ব ক্রিয়েট করবেন, তখন কিন্তু একটা বড় ব্যত্যয় ঘটে যাবে। রাজনীতিবিদরা যদি একসময় মনে করে রাজনীতি করব না, যে আমি বিরোধী দল, এই জন্য আমার ব্যবসা নষ্ট হচ্ছে, আমি ব্যবসা করতে পারছি না, আমাকে ট্যাক্স ডিস্টার্ব করছে, আমি বারবার ভোট করছি, আমার জেতার কথা একবারও আমাকে জেতার সুযোগ দিচ্ছে না, তখন তারা রাজনীতি ছেড়ে দিলে কি হবে? তখন আওয়ামী লীগ কি একা রাজনীতি করবে? আওয়ামী লীগ কি সেটাই চাচ্ছে? সেটা অবশ্যই আওয়ামী লীগ চাচ্ছে না, কারণ সেটার অনেক ক্ষতিকারক দিক আছে। প্রথম ক্ষতিকারক দিক হচ্ছে, যে কটা জায়গায় আওয়ামী লীগ হেরেছে, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী লোক মেয়র হিসেবে অনেক জায়গায় জিতেছে। তাহলে যে লোকটা নৌকা প্রতীক পেল, সেও আওয়ামী লীগ করতো, যে লোকটা বিদ্রোহী হিসাবে জিতলো, সেও আওয়ামী লীগ করতো।
যে লোকটা দ্বিতীয় বা তৃতীয় হলো সেও আওয়ামী লীগ করতো, তাহলে আওয়ামী লীগ কয় ভাগ হয়ে গেছে? এই যে আওয়ামী লীগের স্থানীয় ভোটে 4 ভাগ হয়ে গেছে, জাতীয় ভোটে যে এই 4 ভাগ 1 ভাগ হবে তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। চরম অনৈক্যের মধ্যে সৃষ্টি হবে। যখন একটি দল অতি শক্তিশালী হয়ে যাবে তখন সেই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হবে। এটা রাজনীতির স্বাভাবিক বিচার। রাজনীতিতে কম্পিটিশন থাকতে হবে, আদর্শের কম্পিটিশন, দলের কম্পিটিশন। যখন দলে দলে কম্পিটিশন থাকবে না তখন আন্তদলীয় কম্পিটিশন হবে। তার থেকে বড় যে জিনিসটি হচ্ছে, যেটা আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, দেশ এখন 350 জন এমপি চালাচ্ছে না, বা আওয়ামী লীগে রিয়াজ ভাইয়ের মতো অনেক শতাধিক মানে খুব ত্যাগী রাজনীতিবিদ চালাচ্ছে, এটা আমার মনে হয় না। দেশ আওয়ামী লীগের মধ্যে ছোট্ট একটা ব্যবসায়িক সিন্ডিকেট চালাচ্ছে, এবং সেটার বিভিন্ন নিদর্শন আমরা বিভিন্ন সময় পেয়েছি। এটাকে বলা হয় নিও প্যাট্রিমোনিয়ালিজম। ক্ল্যাফহ্যাম নামে এক ভদ্রলোক তার আর্টিকেলে এটা বলেছে যে যখন দেশে ভোটিং ব্যবস্থা ডিস্টার্ব হবে বারবার, তখন সেখানে ব্যবসায়িক ধনিক সৃষ্টি হবে, যারা নমিনেশন নিবে এবং নমিনেশন দিবে। শুধু নমিনেশন নিচ্ছে তাই না, তারা নমিনেশন দিচ্ছেও অনেককে, তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ যে গর্বের আওয়ামী লীগ, যেটা নিয়ে আওয়ামী লীগ গর্ব করতো, তাদের গর্বের জায়গাগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। তো এই জন্য অবশ্যই নির্বাচন ব্যবস্থার দরজাটা খুলে দিতে হবে। কিভাবে খুলতে হবে আমি শেষ করে দিচ্ছি, শুনতে খারাপ লাগবে, নিজেদেরকে হেরে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগকে এখন সেই রাস্তায় হাঁটতে হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেখ রবিউল আলম।